এবারে বোধহয় বিয়েটা হয়ে যাবে সুপ্রিয় ভাই। আশ্চর্য, আপনি আসছেন না কেন এখনো? আপনি এলে তো আমার আর ভয় থাকে না। সে অনুভব করলো সুপ্রিয় তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভয় পাস না, আমি আছি তো। আমি থাকতে কারো সাধ্য তোকে আমার থেকে আলাদা করতে পারবে? আমি ছাড়া কারো নামে কবুল বলতে পারবি না তুই। আমি হব তোর অর্ধাঙ্গ। আপনার অপেক্ষায় আছি সুপ্রিয় ভাই। আরও কবে আসবেন আপনি? দেখতে দেখতে কতগুলো বসন্ত আপনাকে ছাড়াই পার করে দিলাম। সেদিনের ঘটনার পর কোথায় হারালেন আপনি? প্রচণ্ড জ্বরের ধাক্কা সামলে উঠতে হিমশিম খাচ্ছে বিউটি। মারিয়াম এসেছে তাকে দেখতে। অফিসে ফোন করে বিউটি অসুস্থতার কথা জানানো হয়েছে। মিনহাজ তার শুনে একদিনের ছুটি মঞ্জুর করেছে। কি রে কল্পনা মানবী, কি অবস্থা? ভালোই। তোর? আমারও ভালো। আমার তো মনে হচ্ছে জ্বরের চাইতে বিয়ের চিন্তায় তোকে একেবারে বেশি কাবু করে ফেলেছে। তারপর বল, বাড়িতে কি বলে ম্যানেজ দিচ্ছিস? মারিয়াম সাইড ব্যাগ রাখতে রাখতে রক্ষ করলো বিউটি হাসছে আপন মনে। মেয়েটা জ্বরে আক্রান্ত হয়ে আত পাগল থেকে একেবারেই পাগল হয়ে গেছে। সে বিউটিকে মৃদু ধাক্কা দিয়ে শুধালো। হাসিস কেন একা একা? তাকে কল্পনা করছে। তা কি কল্পনা করলি? দেখলাম সে আমাকে থম বৃষ্টিতে সাইকেল চাপিয়ে ঘুরছে। আমি তার মাথায় ছাতা ধরেছি। তার খুবই সন্নিকটে আমি। মাই গড, কি অদ্ভুত ফিলিংস, যা বলে বোঝানো যাবে না তোকে। কল্পনায় অদ্ভুত ফিলিং? কল্পনায় অনুভূতি হয় নাকি? হ্যাঁ, কল্পনায় যা তুই চাইবি, তোর যেভাবে ইচ্ছে হবে অনুভব করা সেইভাবেই পারবি। ভেবেই দেখ না একবার, যদি তুই কল্পনা করে সুখে থাকতে পারিস তবে কল্পনা কেন করবি না? নিজেকে সুখে রাখতে যা করতে হয় তার সবটাই করবি, বুঝলি? আমাকে দেখ, আমিও তাই করছি। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন মনে করি। থাক বাপু, আমার তোর মতন কল্পনা মানবী হওয়ার ইচ্ছা নেই। তা তোর কল্পনা মানব তোকে কল্পনায় চুমুটুমু খায়? বিউটি লজ্জা পেল। তা দেখে মারিয়াম ঠোঁট বাঁকিয়ে বলল, এমনভাবে লজ্জা পাচ্ছিস কেন? বাস্তবে চুমু দিয়েছে তোকে তোর সুপ্রিয় ভাই। আমার কাছে তাকে নিয়ে সব কল্পনাই বাস্তব লাগে। তোর অপেক্ষা শেষ হবে তো বিউটি? শেষ না হলেও ক্ষতি কি? ব্যস্ত আছি, আমি তাকে নিয়ে কল্পনায় সুখে আছি। বাস্তবে পেলে যদি সে সুখ মূর্ছা যায়, আমি তাকে পেয়ে সেই সুখ হারাতে চাই না। এক একবার এক এক কথা বলবি না বিউটি। নরম কেদারা ছেড়ে বিউটির পাশে বিছানায় বসলো মারিয়াম। বিউটি অস্পষ্ট স্বরে বলল, শুধু জেনে রাখ, তাকে মন থেকে আমি কতটা ভালোবাসি এটা প্রকাশ করার জন্য ভালোবাসি এই শব্দটা অনেক ছোট্ট হয়ে যাবে। তাকে যে আমি পাগলের মতো ভালোবাসি এটা বোঝানোর জন্য আমার এক জীবন সুখ ছোট হয়ে যাবে। অনেক তো খুঁজলি, পেলি কোথাও সুপ্রিয় ভাইকে? ওদের কথার মাঝে বিউটির ভাবি সন্দীপ তার চা নাস্তা নিয়ে এলো মারিয়ামের জন্য। বিউটি উত্তর দিতে পারল না এই প্রশ্নে। সন্দীপ তার পরনে মেরুন রঙের সুতি শাড়ি, কোমরের শাড়ির আঁচল গোজা, চুলগুলো হাত খোপা করা, কপালে নাকে বিন্দু বিন্দু খাম। তাকে একদম অপূর্ব লাগছে। লাল ফর্সা হাতে স্বর্ণের বালাজোড়া যেন চকচক করছে। মারিয়ামের সামনে চা দিতে দিতে সন্দীপতা বলল, মারিয়াম, তুই বিউটিকে একটু বোঝাবি। সব যখন ঠিকঠাক তখন এই হ্যাটা ধাড়ি মেয়ে বিয়ে করবে না বলে না করছে। এটা কি ঠিক বল? এতে আমাদের বাড়ির মান সম্মান কি থাকবে? মারিয়াম কিছু বলার জন্য উদ্যত হতেই বিউটি নাকেশ্বরে কান্না করতে শুরু করলো। ফ্যাচ ফ্যাচ করে বলল, ভাবি, আমি তোমাদের কাছে এতই বেশি হয়ে গেছি যে আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছ? আমি কি দজ্জালনাদের মতো তোমার ভাগের খাবার কেড়ে নিয়ে খাই? তোমার পছন্দের কসমেটিক্স নিয়ে নিই? তোমার সুন্দর সুন্দর জামা নিয়ে পরি? তোমাকে কাজে হেল্প করি না আমি? আমি চলে গেলে তোমার হেল্প কে করবে বলো? আম্মুর কি এখন সে বয়স আছে যে তোমাকে হেল্প করবে? আশ্চর্য, আমাকে যে এইভাবে তাড়াতে চাইবে ভাবতেই পারিনি আমি। ভাবি, বাবা সায়রের দাদা দাদিকে কথা দিয়েছেন, তুমি বিয়েতে অমত করলে বাবার কথার খেলাপ হবে না এতে। বয়স তো আর কম হলো না তোমার। এখনও বিয়ে করব না বিয়ে করব না বললে তো আর হবে না। মেয়েদের শ্বশুরবাড়ি যেতেই হবে, এটা ধ্রুব সত্যি। আমি আসিনি বিয়ে করে এই বাড়িতে। আশ্চর্য, সে তো এসেছো আমার ভাই জোর করে বিয়ে করেছে বলে।
তোমার যে এখনো রূপের ঝলক আমি মেয়ে হয়ে চোখ ফেরাতে পারি না। তখনও তুমি যে কি সুন্দরী ছিলে গো ভাবি, এখনো সেই রূপ ধরে রেখেছো। আমি এখনো লুকিয়ে লুকিয়ে তোমার রূপ দেখে টাসকি খেয়ে যাই। বিউটির কথায় মারিয়াম মুচকি মুচকি হাসছে। সন্দীপ্তা বিউটির মাথায় আলতো চাটি দিয়ে মিষ্টি করে হাসলো। হেসে বলল, হয়েছে তোর ঢপ দেওয়া? এই দেখ আমি কেমন ফুটে যাচ্ছি। এমন ফ্ল্যাটি ট্রেনিং কার থেকে নিয়েছিস শুনি? সত্যি বলবো, তোমার জামাইয়ের থেকে নিয়েছি। ও, তার মানে তোর ভাই আমার সঙ্গে এতদিন ফ্ল্যাট করেছে? তোর ভাইয়ের আজকে হচ্ছে। এই সন্দীপ্তার সঙ্গে ফ্ল্যাট করার মজা বুঝবে তোর ভাই লিপন। সন্দীপ্তা চলে গেলে মারিয়াম হেসে ফেলল শব্দ করে। অতঃপর বিউটিকে উদ্দেশ্য করে বলল, যাকে পাওয়ার জন্য এত দূর অবধি যাচ্ছিস, এত কিছু করছিস, এত অপেক্ষা, এত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করছিস, সে কি 35 বছর বয়সে অবিবাহিত আছে? যে মানুষটা অস্তিত্ব আছে কিনা তার ঠিক নেই, তাকে আঁকড়ে ধরে পড়ে আছিস। সে আছে, সে বেঁচে আছে। অলক্ষণে কথা বলবি না তো। আমাকে ছাড়া আর কাউকে যদি সে ঘুরেও দেখে না, তবে সে অন্ধ হয়ে যাবে। আচ্ছা, তুই যে তার জন্য এত অপেক্ষা করছিস, ধর সে যদি বিয়ে করে থাকে, তখন কি করবি? তার দেখা পেলে তার সুখের সংসার কি ভেঙে দিবি? সে যদি বেঁচে থাকে, আমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, আমার বিশ্বাস। বিউটি শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলো। মারিয়াম ওকে ধরে উঠে বসালো। তারপর নরম সুরে বলল, সাহের ভাইয়া অনেক ভালো ছেলে, তোকে অনেক ভালো রাখবে। ওনারা 3 ভাই বোন, বড় ভাই বিয়ে করেছে, ছোট একটা বোন তার বিয়ে হয়ে গেছে। সাহের ভাইয়া যখন 2 বছরের আর ওনার ছোট বোন তখন 9 মাসের শিশু, আর তখন ওনার মা ব্রেস্ট ক্যান্সার হয়। লাস্ট স্টেজ ছিলেন, তাই ওনার মাকে বাঁচানো যায়নি। এরপর থেকে দাদা দাদির কাছে মানুষ হওয়া হয়েছে ওনার। বাবা অন্যত্র বিয়ে করে আলাদা থাকেন, ওনাদের কারোর খোঁজ রাখেন না। সাহের ভাইয়া অনেক ব্রিলিয়ান্ট, ব্রাইট স্টুডেন্ট ছিলেন, স্কলারশিপে বিদেশে পড়াশোনা করেছেন। এই জীবনে অনেক কষ্ট করেছে সাহের ভাইয়া। তুই এই বিয়েটা করলে অনেক সুখী হবি। এই বিয়েটা যদি ভেঙে যায়, কোনোভাবে আঙ্কেল আন্টিকে কি জবাব দিবি? এমনিতে আঙ্কেলের শারীরিক অবস্থা ভালো না। তোর চিন্তায় চিন্তায় বাড়ির প্রতিটি সদস্যের কি বাজে অবস্থা হয়েছে দেখেছিস? তোর আমার মতো বাচালে রোগ পেল? তোর কি আর কথা নেই? কথা বের হয় না? বের হই, হবে না কেন? আশ্চর্য, তাহলে কস না কেন? কথা বের কর। তবে এইসব বিয়ে নিয়ে আমাকে বোঝাইস না। আমি সুপ্রিয় ভাইকে ঠিকই খুঁজে পাবো। আমি না পেলেও সে আসবে আমার কাছে, আসবেই, দেখিস। আর এসে যদি উনি দেখেন আমি বিবাহিত, তখন ওনার কি প্রতিক্রিয়া হবে ভেবেছিস? তাই বিয়ে করব না। উনি যেদিন আমার কাছে ফিরবেন, আমি আর সুপ্রিয় ভাই একে অপরের মুখোমুখি হব। তাকে সামনে পেলেই প্রথমে জড়িয়ে ধরে নীরবে মনের অপ্রান্ত কথাগুলো ব্যক্ত করব। আর উনি আমি কিছু বলার আগেই আমার সকল অভিযোগ বুঝে যাবেন। এত বছরের অব্যক্ত কথা নিমেষেই শেষ হবে তাকে দেখলে। চায়ে শেষ চুমুক দিয়ে মারিয়াম দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। যেতে যেতে বলল, যেভাবেই হোক মিনাজ স্যার তোকে আগামীকাল অফিসে উপস্থিত থাকতে বলেছেন। আশ্চর্য, আমি সুস্থ না হলে কি অ্যাম্বুলেন্সে যাব অফিসে? মিনিমাম ভদ্রতা, কমন সেন্স নেই ওনার? আমি জানি না শেষাম, গেলাম আমি। মারিয়াম চলে গেলে বিউটি খাতা পেন্সিল নিয়ে তার কল্পনায় সুপ্রিয়কে সে যেমনভাবে সেভাবে আঁকতে লাগলো। আঁকতে আঁকতে সে খেয়াল করলো সে সায়রের চোখের মতো চোখ এঁকেছে। বিউটি নিজেই অবাক হয়ে গেল। তখনকার সায়রের চোখের শীতল চাহনিতে কিছু একটা ছিল যা বিউটির মনে নাড়া দিয়ে উঠল। প্রথমবার কোনো পুরুষের চোখে তার চোখ আটকেছে ভাবতেই সারা শরীর শিরশির করে উঠল। হঠাৎই মনে হলো অঙ্কন করা চোখ দুটো সায়রের তখনকার চাহনির মতো এঁকে ফেলেছে সে, অথচ সে সায়রকে ভাবেইনি। অজান্তেই এত বড় ভুল সে কি করে করলো? হাতের কাগজটা ছিঁড়ে মুচড়ে ডাস্টবিনে ফেললো। মাথাটা দপদপ করছে কেমন যেন। সে আবারও কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সে আরও একটা ভুল করলো। আশ্চর্য, এমন ভুল তো হওয়ার কথা না, তাও হলো কিভাবে? এতদিন তো এমন ভয়ানক ভুল হয়নি। না, সায়রের চোখের দিকে তাকানো তার উচিত হয়নি, একদম উচিত হয়নি। সুপ্রিয় ভাই জানলে নিশ্চয়ই অনেক রাগ করবে তার উপর। ছি ছি, বিউটির নিজেকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া ইচ্ছে জাগছে এই মুহূর্তে। একটা ভয়াবহ শাস্তি তার প্রাপ্য। বিউটির পরের দিন অফিস উপস্থিত থাকার কথা থাকলেও পারেনি, বরং আরও 7 দিন পর সে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরোলো।
এর মধ্যে সায়র অনেকবার তার সামনে এসেছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। বিউটি কথা বলতে চায়নি, কিন্তু একটা মানুষকে কতবার বারণ করা যায়? আচ্ছা, সায়রের বয়স কত হবে? 30+? যদি তাই হয় তবে তার থেকে মাত্র 2-2.5 বছরের বড় হবে সে। সে মনে করে সায়র তার জন্য যে পাগলামি করছে সেটা সম্পূর্ণ অবান্তর। বরং সে জানে সায়র তাকে ভালোবেসে কষ্ট ছাড়া কিছুই পাবে না। অযথা একজনের কষ্টের কারণ হয়ে লাভ কি? বিয়ে ঠিক হলেই এমন পাগলামি করতে হবে? মানে হয় এমন পাগলামো করার? বিউটি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর সময় সন্দীপ্তা তাকে পিছু ডাকলো, হাত ধরে টেনে টেবিলে বসিয়ে দিল, কড়া কণ্ঠে বলল, না খেয়ে এক পা বাড়ির বাইরে রাখলে পা ভেঙে দিব। আমি খাবার দিয়েছি, আজ থেকে ক্যান্টিন থেকে খাওয়া বন্ধ। আমি বাড়ি থেকেই খাবার তৈরি করে দেব, নিয়ে যাবি। এখন ব্রেকফাস্ট করে নে। আশ্চর্য ভাবি, তুমি সকাল সকাল এত কষ্ট করতে গেলে কেন? এখন কি আমি অসুস্থ আছি নাকি? এই দেখো, একদম ফিট। আমাকে এত কড়াকড়ির মধ্যে রাখবে না তো। আমি অলরেডি লেট, অনেক যেতে হবে এক্ষুনি। বাইরের খাবার খেয়ে খেয়ে আমি চাই না তুই আবার অসুস্থ হয়ে পড়। বিয়ের আগে অসুস্থ হওয়া চলবে না, মা একদম নিষেধ করে দিয়েছেন। সন্দীপ তার জোড়াজোড়িতে কিছুতেই না খেয়ে বেরোনো গেল না। অজ্ঞতা বিউটিকে খেতেই হলো। অফিসে উপস্থিত থাকতে হবে 10টায়, 9:45 এখানেই। একটা ব্রেড নিয়ে খেলো, পানি খেয়ে উঠে পড়লো, কিন্তু সন্দীপ তার টেনে ধরলো তাকে, আবার বসিয়ে দিয়ে বলল, পুরো খাবার খাবে তুমি, শরীর অনেক দুর্বল এখনো। কোনো বারণ শুনছি না, কথা না শুনলে মাকে ডাকবো। ওফো ভাবি, তুমি এবারে আমায় ক্ষমা দাও, আর খেতে পারবো না প্লিজ। বস অফিসে ঢুকতেই পানিশমেন্ট নিয়ে দিবেন, হয়তো কান ধরে উঠবসও করাবেন। এত বড় একটা মেয়ে যদি অফিসে গিয়ে কান ধরে উঠবস করে, কি বিছিয়ে দেখাবে বলো তো? সন্দীপ তার শব্দ করে হেসে পাশে বসলো। বিউটির খাওয়ার সময় একটুও নড়ল না। বিউটির পুরো খাবার খাওয়া হলে বিশ্ব জয় করা হাসি হাসলো সন্দীপ্তা। আসার সময় টিফিন কেরিয়ার ধরিয়ে দিল বিউটির হাতে। অফিসে ঢুকতেই চোখ পড়ল রিমির উপর। মেয়েটা আজও নাক ছিটকালো, যার মানে এই যে আজও একই জামা। বিউটি মনে মনে ভাবলো, আরে গর্ধব মেয়ে, একটা ড্রেস কতদিন পরা যায়? এটা তো পুরনো হয় নাকি? আমার ড্রেসে কখনো নোংরা লেগেছে? একই কালারের ড্রেস পরি, তাই বলে তো এইটা না আমার একটাই ড্রেস। আশ্চর্য, মারিয়াম আগায় এসেছে, সেই একমাত্র যে কিনা লেট করে এসেছে অফিসে। মারিয়ামের সঙ্গে তেমন কথা বলতে পারল না বিউটি। মিনহাজ তাকে ডেকে পাঠিয়েছে। মিনহাজের পুরো নজর বিউটিতে আবদ্ধ। যখন থেকে সে শুনেছে বিউটির বিয়ে ঠিক হয়ে গেছে, তখন থেকে সে অস্থিরতায় বিমূঢ় হয়ে গেছে। এক দণ্ড শান্তি পাচ্ছে না। এত অশান্তির কারণ কি সে এখনো আন্দাজ করতে পারল না। আচ্ছা, বিউটি খুশি তো বিয়েতে? বিউটি এই বিয়েতে কতটা খুশি এটা জানা জরুরি। বিউটি তার ডেস্কের উপর হ্যান্ডব্যাগটা রেখে হ্যান্ড রাফ করলো, তারপর ধীর পায়ে এগিয়ে গেল। ক্যাবিনের কাছের দরজার উপর লাল রঙের লেখা পুল, মানে টানুন। বিউটি দরজা টেনে ভিতরে প্রবেশ করতেই মিনহাজ বলে উঠল, ওখানেই দাঁড়িয়ে পড়ুন। 7 দিন আপনি অ্যাবসেন্ট ছিলেন, আর আজ পুরো 15 মিনিটস লেট। এর জন্য একটা শাস্তি অবশ্যই আপনার পাওনা থাকে। বিউটি ক্ষীণ ঘাবড়ে গেল। অল্প ভয় পেলেও সাহস জুগিয়ে বেশ চড়া কণ্ঠে বলল, আশ্চর্য স্যার, আমার হাই ফিভার ছিল, তাই 7 দিন আসতে পারিনি। আপনি জেনেও শাস্তির কথা বলছেন কিভাবে? আমি মেল করে ছুটি চেয়েছিলাম, আপনি সেটা মঞ্জুর করেছেন। আশ্চর্য, এরপরেও শাস্তি পেতে হবে? ওকে, বলুন কি শাস্তি পেতে হবে আমাকে? আপনার শাস্তি আপনার আমাকে বিয়ে করতে হবে। আশ্চর্য, শাস্তি হিসেবে বিয়ে মানে? বিউটি আকাশ থেকে পড়ল যেন। এসব কি বলছে মিনহাজ? চোখ ঝুলে পড়ার উপক্রম। মিনহাজ যখন বুঝলো সে ভুল জায়গায় ভুল কথা বলেছে, তখন সে বিষম খেল। সম্বিত ফিরে পেতেই তড়িঘড়ি করে বলল, জোকস এ পার্ট মিস বিউটি, আপনার শাস্তিটা অন্য কিছু। আপনাকে আমার মুখের দিকে তাকিয়ে অ্যাপোলোজাইজ করতে হবে, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, এক্ষুনি বলতে হবে, বুঝেছেন? জি স্যার। সো লুক অ্যাট মি অ্যান্ড অ্যাপোলজিস। বিউটি তাকালো না, গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। বিউটি তাকাচ্ছে না দেখে মিনহাজ ক্ষুব্ধ হয়ে বলল, মিস বিউটি, আই কমান্ড ইউ, লুক অ্যাট মি অ্যান্ড অ্যাপোলজিস কুইক। মিনহাজের ধমকে মৃদু কেঁপে উঠল বিউটি। সঙ্গে সঙ্গে মাথায় দপদপ করে রাগ উঠে গেল। সে তো একবারও তাকালোই না।
বরং মিনহাজের কেবিন থেকে দরজা টেনে বেরিয়ে গেল। মিনহাজ স্থির হয়ে তাকিয়ে রইল। বিউটি তার আদেশ অমান্য করেছে, সে ভাবতেই পারছে না। সে কি দেখতে খুবই বাজে? তাহলে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে রইল, বিউটি কেন তাকে দেখে না? সে কি বিউটির অযোগ্য, নাকি সত্যি সে খুবই কুৎসিত দেখতে, সেজন্য বিউটি তার দিকে তাকাতে পারে না বা চায় না? বিউটি গজগজ করতে করতে নিজের ডেস্কে বসলো। মারিয়াম সবটা লক্ষ্য করলেও নিজের কাজ ছেড়ে উঠল না। আশ্চর্য, মগের মুলুক নাকি? আদেশ করলেই তাকাতে হবে? এটা কি এই অফিসের নতুন রুলস নাকি, যে মুখের দিকে তাকিয়েই ক্ষমা চাইতে হবে? সে ছুটির আবেদন করে ছুটি পেয়েছিল, তবে এটা ভুল হলো কিভাবে? যেহেতু সে ভুল করেনি, সেহেতু ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। ভুল হলে না হয় সে ভেবে দেখতো, মুখের দিকে না তাকালেও ক্ষমা চাইতো সে। হঠাৎই রিমি বিউটির ডেস্কের সামনে এসে টক টক করে শব্দ করলো। অত্যন্ত বিরক্ত মুখ করে বলল, মিনহাজ স্যারের থেকে দূরে থাকো, ওকে? তোমার মতো গন্ধওয়ালা মেয়ের দিকে মিনহাজ স্যার ফিরেও তাকাবেন না। ওনার রুচি এতটাও খারাপ না। ইট বি বেটার ফর ইউ ইফ ইউ কিপ ইউর ডিস্টেন্স ফ্রম হিম। তোমার কি মনে হয় আমার এত ফালতু সময় আছে? হ্যাঁ, এমনভাবে বলছো যেন মিনহাজের উপর তোমার নজর নেই। তোমাকে নিয়ে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই। শুধু মিনহাজের থেকে দূরে থাকো, লাস্ট ওয়ার্নিং দিলাম। ওকে হাত করার চেষ্টা করো না। বিউটি মুচকি হাসলো, কাষ্ঠ হেসে বলল, তোমার মিনহাজ? ও ওয়াও! তা স্যার কি তোমাকে ঘুরেও দেখেছি কোনোদিন? হাত করার কথা বললে না? হাত করাটা বোধহয় তুমি আমার থেকে বেটার পারো। তুমি একটু বেশি বলছো না? আমাকে হিউমিলিয়েট করছো তুমি? আমি তোমার থেকে হাজার গুণে সুন্দরী। তোমার মতো 28 বছরের বুড়ি না আমি। তোমার সাহস হয় কি করে আমাকে অনার করার? ন্যূনতম ভদ্রতা নেই তোমার মধ্যে? আশ্চর্য! আমি বয়সে তোমার থেকে বড় এবং তোমার থেকে আমার যোগ্যতাও বেশি। নিজের মতো সবাইকে ভেবে বোকামি করছো কেন? তোমার মতো হ্যাংলে নাকি আমি? স্যার আসলেই ড্যাব ড্যাব করে তুমি তাকিয়ে থাকো, আমি না। খবরদার আমার কাছে এসে এইসব বলবা না। এটা আমার কাজের জায়গা, তাই কাজের ক্ষেত্রে আমার স্যারের কেবিনে যেতে হতেই পারি। তুমি আমাকে এসব বলে যাবে আর আমি সবটা মেনে নেব নাকি? আর আমি 1000 বার যাব, আসবো, তোমাকে কৈফিয়ত দিব ভাবলে কেন? আশ্চর্য মেয়ে তুমি। এই দুর্গন্ধি মেয়ে, বেশি বাড়াবাড়ি রকমের কথা বলো না। এর ফল ভালো হবে না। তুমি জানো না আমি কি কি করতে পারি স্যারের জন্য। স্যারকে বলবো তুমি আমায় ডিস্টার্ব করছো? রাগে রিমি হিসিয়ে চলে গেল। বিউটি হাসলো, অন্যদিকে ফোকাস না করে কাজে মন দিল। যথাসময়ে অফিস থেকে বের হলো সে আর মারিয়াম টিস্যু এগিয়ে দিল বিউটির দিকে। বিউটি ঘেমে গেছে। বিউটি, ওই রিমিটা আবার কি বলেছিল রে তোকে? মিনহাজ স্যারের থেকে দূরে থাকতে বলল। আমি কি কখনোই কাছে গিয়েছি নাকি দূরে থাকবো? গর্ধবটা সবসময় বোকা বোকা কথা বলে। আশ্চর্য! যা যা কথা হয়েছিল তার সবটাই বলল বিউটি। মারিয়াম সবকিছু শুনে রেগে গেল, ফ্যাস ফ্যাসে গলায় বলল, ওই রিমির একটা শিক্ষা হওয়া দরকার। এত স্টাফ এমপ্লয় থাকতে তোর সঙ্গে ওর এত কিসের রেষারেষি? পাক্কা ধরিবাজ মেয়ে, হিংসুটে কুচুটে বুড়ি। একবার তোর ড্রেস, একবার তোকে গন্ধওয়ালি বলেছে, এখন আবার তোর ইমেজ খারাপ করতে চাইছে। কি চাইছে ওই মেয়ে? জানি না। রিকশায় যেতে যেতে আরও কথা হলো তাদের মধ্যে। মারিয়াম তার বাড়িতে নেমে গেল। বিউটির বাড়ি আরও কিছুটা সামনে। আচানক সে কল্পনা করলো সুপ্রিয় তার দিকে এগিয়ে আসছে। চলন্ত রিকশায় ঝাঁপিয়ে উঠে তার পাশে বসলো। বিউটি খুশিতে চমৎকার করে হাসলো, হেসে বলল, দিন দিন এত ইয়াং হচ্ছ কিভাবে সুপ্রিয় ভাই? তোমার রূপের রহস্য কি? বলবো না কি রহস্য। তোর বয়স যে 28 পেরোবে সেটা তোকে দেখলে বোঝা যায়। 18 বছরের তরুণী লাগে তোকে। সুপ্রিয় ভাই, আপনি নামক সুখ আমার কাছে ধরা দেয় না কেন? আপনার অস্তিত্ব কল্পনা ছাড়া বাস্তবে পাই না। আপনি কি আমার স্মৃতির পাতায় এইভাবেই কল্পনা হয়েই রবেন? যেখানে কল্পনা থেকে বেরোলেই সেই স্মৃতি মুছে যায়, তার অস্তিত্ব থাকে না, সেখানে স্মৃতি ভোলাতে এলে কষ্ট ছাড়া আর কিছু চোখে পড়বে না। স্মৃতি সুখের রাখবি, অসুখের না। আমি ভালোবেসে এত এত অপেক্ষা করতে পারলি আর একটু অপেক্ষা করতে পারবি না? হাঁপিয়ে গেলে হবে? বাড়ি থেকে বিয়ের জন্য বেশি জোর করছে। আমি না হয় বাড়িতে সামলে নেব। যদি তোমার কাউকে ভালো লাগে তখন আমার কি হবে? তোর মনে হয় আমি অন্য কারো হব? আশ্চর্য! মনে না হওয়ার কি আছে? অবশ্য কোনো মেয়ের দিকে তাকালে তোমার
আস্ত রাখবো না, তোমার চোখ তুলে কুকুরদের দিয়ে খাওয়াই দেব, অন্য মেয়ে দেখার স্বাদ খুঁচিয়ে দিব। তবে যে তোকে সবাই অন্তরের বউ বলবে রে। বলুকে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিউটি মস্ত এই কল্পনা থেকে বেরিয়ে এলো রিক্সাওয়ালার ডাকে। ও বিউটি আফা, কই হারায় গেছেন? নামেন, আয়সা পড়ছি। বিউটি হকচকালো, পাশের ফাঁকা সিটের দিকে তাকিয়ে রইল কতক্ষণ। নিজেকে সামলে রিক্সা ভাড়া মিটিয়ে নেমে পড়ল। এই রিক্সাটা সকাল বিকেল তার জন্য ঠিক করা, রোজ সঠিক সময় অফিসে নামিয়ে দিয়ে আসে এবং সেখান থেকে নিয়ে আসে। গেট খুলে ভিতরে যেতে যেতে বিউটি বিড়বিড় করে বলল, আর কত আমায় এইভাবে ধোকা দিবেন শুভ্র ভাই? আপনি কি তবে বাস্তবে কখনোই ধরা দিবেন না? এভাবেই কল্পনায় এসে কল্পনাতেই হারিয়ে যাবেন। বিউটি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গাঢ় হয়ে শুয়ে পড়ল। তার যখন ঘুম ভাঙল, দেখলো তার ফোনে অনেকগুলো মিসড কল। আননোন নাম্বার দেখে ফোন রেখে দিল। যার দরকার হবে সে নিজেই কল করবে। শাহানা বেগম রুমে এসে 10 বারের উপর চেক করে গেছেন বিউটি উঠেছে কিনা। বিউটিকে বিছানার উপর মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তিনি এগিয়ে এলেন, মাথায় স্নেহের হাত রেখে বললেন, খারাপ লাগছে মা? মাথা ব্যথা করছে? আম্মু, কড়া করে এক কাপ কফি দাও তো। কফি খাবি কি রে? ভাত খাবি? খাসনি এখনো, সে খেয়াল আছে? এখন ভাত না মা, দাও না এক কাপ কফি প্লিজ। না, হবে না, ভাত এনেছি। নিজ হাতে না খেতে চাইলে আমাকেই তো হাত লাগাতে হবে। ধামরি মেয়েকে খাওয়াবো আর কি। এত বড় হয়ে গেলি অথচ মায়ের কথার কোনো রকম কর্ণপাতই করিস না। আশ্চর্য, তোমার সব কথাই তো শুনি আম্মু। হ্যাঁ, কথা শুনে উল্টে পাল্টে দাও, কোনো কথাই শুনিস না আমার। আশ্চর্য মা, কোনো কথা শুনি না, বলো দেখি। আমার চাইতে তুই ভালো জানিস। আচ্ছা শোন, সায়ন তোকে ফোন দিয়েছিল, তুই নাকি একবারও তুলিসনি। ছেলেটা তোকে না পেয়ে তোর ভাই লিপনকে ফোন করে বলেছে। লিপন আমাকে জানালো সায়রের কল ধরিস। কল ধরতে পারবো না আম্মু, যাকে বিয়েই করবো না তার সঙ্গে এত কথা বলাটা কি সমীচীন? না পারলেও বিয়েটা হবে। এখন যা খুশি করে নে, এই বিয়েটা কোনোভাবেই আটকাবে না। তোর কোনো অজুহাত আমরা কেউই শুনছি না। এবারে বোধহয় বিয়েটা হয়ে যাবে সুপ্রিয় ভাই। আশ্চর্য, আপনি আসছেন না কেন এখনো? আপনি এলে তো আমার আর ভয় থাকে না। সে অনুভব করলো সুপ্রিয় তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভয় পাস না, আমি আছি তো। আমি থাকতে কারো সাধ্য তোকে আমার থেকে আলাদা করতে পারবে? আমি ছাড়া কারো নামে কবুল বলতে পারবি না তুই। আমি হব তোর অর্ধাঙ্গ। আপনার অপেক্ষায় আছি সুপ্রিয় ভাই। আরও কবে আসবেন আপনি? দেখতে দেখতে কতগুলো বসন্ত আপনাকে ছাড়াই পার করে দিলাম। সেদিনের ঘটনার পর কোথায় হারালেন আপনি? প্রচণ্ড জ্বরের ধাক্কা সামলে উঠতে হিমশিম খাচ্ছে বিউটি। মারিয়াম এসেছে তাকে দেখতে। অফিসে ফোন করে বিউটি অসুস্থতার কথা জানানো হয়েছে। মিনহাজ তার শুনে একদিনের ছুটি মঞ্জুর করেছে। কি রে কল্পনা মানবী, কি অবস্থা? ভালোই তোর? আমারও ভালো। আমার তো মনে হচ্ছে জ্বরের চাইতে বিয়ের চিন্তায় তোকে একেবারে বেশি কাবু করে ফেলেছে। তারপর বল, বাড়িতে কি বলে ম্যানেজ দিচ্ছিস? মারিয়াম সাইড ব্যাগ রাখতে রাখতে লক্ষ্য করলো বিউটি হাসছে আপন মনে। মেয়েটা জ্বরে আক্রান্ত হয়ে আত পাগল থেকে একেবারেই পাগল হয়ে গেছে। সে বিউটিকে মৃদু ধাক্কা দিয়ে শুধালো, হাসিস কেন একা একা? তাকে কল্পনা করছে। তা কি কল্পনা করলি? দেখলাম সে আমাকে থুম বৃষ্টিতে সাইকেল চাপিয়ে ঘুরছে। আমি তার মাথায় ছাতা ধরেছি, তার খুবই সন্নিকটে আমি। মাই গড, কি অদ্ভুত ফিলিংস, যা বলে বোঝানো যাবে না তোকে। কল্পনায় অদ্ভুত ফিলিং? কল্পনায় অনুভূতি হয় নাকি? হ্যাঁ, কল্পনায় যা তুই চাইবি, তোর যেভাবে ইচ্ছে হবে অনুভব করা সেইভাবেই পারবি। ভেবেই দেখ না একবার, যদি তুই কল্পনা করে সুখে থাকতে পারিস তবে কল্পনা কেন করবি না? নিজেকে সুখে রাখতে যা করতে হয় তার সবটাই করবি, বুঝলি? আমাকে দেখ, আমিও তাই করছি। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন মনে করি। থাক বাপু, আমার তোর মতন কল্পনা মানবী হওয়ার ইচ্ছা নেই। তা তোর কল্পনা মানব তোকে কল্পনায় চুমুটুমু খায়? বিউটি লজ্জা পেল। তা দেখে মারিয়াম ঠোঁট বাঁকিয়ে বলল, এমনভাবে লজ্জা পাচ্ছিস যেন বাস্তবে চুমু দিয়েছে তোকে তোর সুপ্রিয় ভাই। আমার কাছে তাকে নিয়ে সব কল্পনাই বাস্তব লাগে। তোর অপেক্ষা শেষ হবে তো বিউটি? শেষ না হলেও ক্ষতি কি? ব্যস্ত আছি, আমি তাকে নিয়ে কল্পনায় সুখে আছি। বাস্তবে পেলে যদি সে সুখ মূর্ছা যায়, আমি তাকে পেয়ে সেই সুখ হারাতে চাই না। এক একবার এক এক কথা বলবি না বিউটি।
নরম কেদারা ছেড়ে বিউটির পাশে বিছানায় বসলো মারিয়াম। বিউটি অস্পষ্ট স্বরে বলল, শুধু জেনে রাখ, তাকে মন থেকে আমি কতটা ভালোবাসি এটা প্রকাশ করার জন্য ভালোবাসি এই শব্দটা অনেক ছোট্ট হয়ে যাবে। তাকে যে আমি পাগলের মতো ভালোবাসি এটা বোঝানোর জন্য আমার এক জীবন সুখ ছোট হয়ে যাবে। অনেক তো খুঁজলি, পেলি কোথাও সুপ্রিয় ভাইকে? ওদের কথার মাঝে বিউটির ভাবি সন্দীপ্তা চা নাস্তা নিয়ে এলো মারিয়ামের জন্য। বিউটি উত্তর দিতে পারল না এই প্রশ্নের। সন্দীপ্তার পরনে মেরুন রঙের সুতি শাড়ি, কোমরে শাড়ির আঁচল গোজা, চুলগুলো হাত খোপা করা, কপালে নাকে বিন্দু বিন্দু খাম। তাকে একদম অপূর্ব লাগছে। লাল ফর্সা হাতে স্বর্ণের বালাজোড়া যেন চকচক করছে। মারিয়ামের সামনে চা দিতে দিতে সন্দীপ্তা বলল, মারিয়াম, তুই বিউটিকে একটু বোঝাবি, সব যখন ঠিকঠাক তখন এই হ্যাটা ধাড়ি মেয়ে বিয়ে করবে না বলে না করছে। এটা কি ঠিক বল? এতে আমাদের বাড়ির মান সম্মান কি থাকবে? মারিয়াম কিছু বলার জন্য উদ্যত হতেই বিউটি নাকেশ্বরে কান্না করতে শুরু করলো। ফ্যাচ ফ্যাচ করে বলল, ভাবি, আমি তোমাদের কাছে এতই বেশি হয়ে গেছি যে আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো। আমি কি দজ্জালনাদের মতো তোমার ভাগের খাবার কেড়ে নিয়ে খাই? তোমার পছন্দের কসমেটিক্স নিয়ে নিই, তোমার সুন্দর সুন্দর জামা নিয়ে পরি, তোমাকে কাজে হেল্প করি না আমি? আমি চলে গেলে তোমার হেল্প কে করবে বলো? আম্মুর কি এখন সে বয়স আছে যে তোমাকে হেল্প করবে? আশ্চর্য, আমাকে যে এইভাবে তাড়াতে চাইবে ভাবতেই পারিনি আমি। ভাবি, বাবা সায়রের দাদা দাদিকে কথা দিয়েছেন, তুমি বিয়েতে অমত করলে বাবার কথার খেলাপ হবে না এতে? বয়স তো আর কম হলো না তোমার। এখনও বিয়ে করব না বললে তো আর হবে না। মেয়েদের শ্বশুরবাড়ি যেতেই হবে, এটা ধ্রুব সত্যি। আমি আসিনি বিয়ে করে এই বাড়িতে। আশ্চর্য, সে তো এসেছো আমার ভাই জোর করে বিয়ে করেছে বলে। তোমার যে এখনও রূপের ঝলক আমি মেয়ে হয়ে চোখ ফেরাতে পারি না। তখনও তুমি যে কি সুন্দরী ছিলে গো ভাবি, এখনও সেই রূপ ধরে রেখেছো। আমি এখনও লুকিয়ে লুকিয়ে তোমার রূপ দেখে টাসকি খেয়ে যাই। বিউটির কথায় মারিয়াম মুচকি মুচকি হাসছে। সন্দীপ্তা বিউটির মাথায় আলতো চাটি দিয়ে মিষ্টি করে হাসলো। হেসে বলল, হয়েছে তোর ঢপ দেওয়া? এই দেখ আমি কেমন ফুটে যাচ্ছি। এমন ফ্ল্যাটি ট্রেনিং কার থেকে নিয়েছিস শুনি? সত্যি বলবো, তোমার জামাইয়ের থেকে নিয়েছি। ও, তার মানে তোর ভাই আমার সঙ্গে এতদিন ফ্ল্যাট করেছে? তোর ভাইয়ের আজকে হচ্ছে। এই সন্দীপ্তার সঙ্গে ফ্ল্যাট করার মজা বুঝবে তোর ভাই লিপন। সন্দীপ্তা চলে গেলে মারিয়াম হেসে ফেলল শব্দ করে। অতপর বিউটিকে উদ্দেশ্য করে বলল, যাকে পাওয়ার জন্য এত দূর অবধি যাচ্ছিস, এত কিছু করছিস, এত অপেক্ষা, এত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করছিস, সে কি ৩৫ বছর বয়সে অবিবাহিত আছে? যে মানুষটা অস্তিত্ব আছে কিনা তার ঠিক নেই, তাকে আঁকড়ে ধরে পড়ে আছিস। সে আছে, সে বেঁচে আছে। অলক্ষণে কথা বলবি না তো। আমাকে ছাড়া আর কাউকে যদি সে ঘুরেও দেখে না, তবে সে অন্ধ হয়ে যাবে। আচ্ছা, তুই যে তার জন্য এত অপেক্ষা করছিস, ধর সে যদি বিয়ে করে থাকে, তখন কি করবি? তার দেখা পেলে তার সুখের সংসার কি ভেঙে দিবি? সে যদি বেঁচে থাকে আমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, আমার বিশ্বাস। বিউটি শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলো। মারিয়াম ওকে ধরে উঠে বসালো। তারপর নরম সুরে বলল, সাহের ভাইয়া অনেক ভালো ছেলে, তোকে অনেক ভালো রাখবে। ওনারা 3 ভাই বোন, বড় ভাই বিয়ে করেছে, ছোট একটা বোন তার বিয়ে হয়ে গেছে। সাহের ভাইয়া যখন 2 বছরের আর ওনার ছোট বোন তখন 9 মাসের শিশু। আর তখন ওনার মা ব্রেস্ট ক্যান্সার হয়। লাস্ট স্টেজ ছিলেন, তাই ওনার মাকে বাঁচানো যায়নি। এরপর থেকে দাদা দাদির কাছে মানুষ হওয়া হয়েছে ওনার। বাবা অন্যত্র বিয়ে করে আলাদা থাকেন, ওনাদের কারোর খোঁজ রাখেন না। সাহের ভাইয়া অনেক ব্রিলিয়ান্ট, ব্রাইট স্টুডেন্ট ছিলেন। স্কলারশিপে বিদেশে পড়াশোনা করেছেন। এই জীবনে অনেক কষ্ট করেছে সাহের ভাইয়া। তুই এই বিয়েটা করলে অনেক সুখী হবি। এই বিয়েটা যদি ভেঙে যায়, কোনোভাবে আঙ্কেল আন্টিকে কী জবাব দিবি? এমনিতেই আঙ্কেলের শারীরিক অবস্থা ভালো না। তোর চিন্তায় চিন্তায় বাড়ির প্রতিটি সদস্যের কি বাজে অবস্থা হয়েছে দেখেছিস? তোর আমার মতো বাচালের রোগ পেল? তোর কি আর কথা নেই? কথা বের হয় না? বের হয়ে হবে না কেন? আশ্চর্য, তাহলে কস না কেন? কথা বের কর। তবে এইসব বিয়ে নিয়ে আমাকে বোঝাইস না। আমি সুপ্রিয় ভাইকে ঠিকই খুঁজে পাবো। আমি না পেলেও সে আসবে আমার কাছে, আসবেই, দেখিস। আর এসে যদি উনি দেখেন আমি বিবাহিত, তখন ওনার কি প্রতিক্রিয়া হবে ভেবেছিস? তাই বিয়ে করব না। উনি যেদিন আমার কাছে ফিরবেন
আমি আর সুপ্রিয় ভাই একে অপরের মুখোমুখি হব। তাকে সামনে পেলেই প্রথমে জড়িয়ে ধরে নীরবে মনের অপ্রান্ত কথাগুলো ব্যক্ত করব। আর উনি আমি কিছু বলার আগেই আমার সকল অভিযোগ বুঝে যাবেন। এত বছরের অব্যক্ত কথা নিমেষেই শেষ হবে তাকে দেখলে। চায়ে শেষ চুমুক দিয়ে মারিয়াম দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। যেতে যেতে বলল, যেভাবেই হোক মিনহাজ স্যার তোকে আগামীকাল অফিসে উপস্থিত থাকতে বলেছেন। আশ্চর্য, আমি সুস্থ না হলে কি অ্যাম্বুলেন্সে যাব অফিসে? মিনিমাম ভদ্রতা কমন সেন্স নেই ওনার? আমি জানি না শিশাম, গেলাম আমি। মারিয়াম চলে গেলে বিউটি খাতা পেন্সিল নিয়ে তার কল্পনায় সুপ্রিয়কে সে যেমনভাবে সেভাবে আঁকতে লাগলো। আঁকতে আঁকতে সে খেয়াল করলো সে সায়রের চোখের মতো চোখ এঁকেছে। বিউটি নিজেই অবাক হয়ে গেল। তখনকার সায়রের চোখের শীতল চাহনিতে কিছু একটা ছিল যা বিউটির মনে নাড়া দিয়ে উঠল। প্রথমবার কোনো পুরুষের চোখে তার চোখ আটকেছে ভাবতেই সারা শরীর শিরশির করে উঠল। হঠাৎই মনে হলো অঙ্কন করা চোখ দুটো সায়রের তখনকার চাহনির মতো এঁকে ফেলেছে সে, অথচ সে সায়রকে ভাবেইনি। অজান্তেই এত বড় ভুল সে কি করে করলো? হাতের কাগজটা ছিঁড়ে মুচড়ে ডাস্টবিনে ফেললো। মাথাটা দপদপ করছে কেমন যেন। সে আবারও কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সে আরও একটা ভুল করলো। আশ্চর্য, এমন ভুল তো হওয়ার কথা না, তাও হলো কিভাবে? এতদিন তো এমন ভয়ানক ভুল হয়নি। না, সায়রের চোখের দিকে তাকানো তার উচিত হয়নি, একদম উচিত হয়নি। সুপ্রিয় ভাই জানলে নিশ্চয়ই অনেক রাগ করবে তার উপর। ছি ছি, বিউটির নিজেকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া ইচ্ছে জাগছে এই মুহূর্তে। একটা ভয়াবহ শাস্তি তার প্রাপ্য। বিউটির পরের দিন অফিস উপস্থিত থাকার কথা থাকলেও পারেনি, বরং আরও 7 দিন পর সে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরোলো। এর মধ্যে সায়র অনেকবার তার সামনে এসেছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। বিউটি কথা বলতে চায়নি, কিন্তু একটা মানুষকে কতবার বারণ করা যায়? আচ্ছা, সায়রের বয়স কত হবে? 30+? যদি তাই হয় তবে তার থেকে মাত্র 2-2.5 বছরের বড় হবে সে। সে মনে করে সায়র তার জন্য যে পাগলামি করছে সেটা সম্পূর্ণ অবান্তর। বরং সে জানে সায়র তাকে ভালোবেসে কষ্ট ছাড়া কিছুই পাবে না। অযথা একজনের কষ্টের কারণ হয়ে লাভ কি? বিয়ে ঠিক হলেই এমন পাগলামি করতে হবে? মানে হয় এমন পাগলামো করার? বিউটি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর সময় সন্দীপ্তা তাকে পিছু ডাকলো। হাত ধরে টেনে টেবিলে বসিয়ে দিল, কড়া কণ্ঠে বলল, না খেয়ে এক পা বাড়ির বাইরে রাখলে পা ভেঙে দিব। আমি খাবার দিয়েছি, আজ থেকে ক্যান্টিন থেকে খাওয়া বন্ধ। আমি বাড়ি থেকেই খাবার তৈরি করে দেব, নিয়ে যাবি। এখন ব্রেকফাস্ট করে নে। আশ্চর্য ভাবি, তুমি সকাল সকাল এত কষ্ট করতে গেলে কেন? এখন কি আমি অসুস্থ আছি নাকি? এই দেখো, একদম ফিট। আমাকে এত কড়াকড়ির মধ্যে রাখবে না তো। আমি অলরেডি লেট, অনেক যেতে হবে এক্ষুনি। বাইরের খাবার খেয়ে খেয়ে আমি চাই না তুই আবার অসুস্থ হয়ে পড়। বিয়ের আগে অসুস্থ হওয়া চলবে না, মা একদম নিষেধ করে দিয়েছেন। সন্দীপ তার জোড়াজোড়িতে কিছুতেই না খেয়ে বেরোনো গেল না। অজ্ঞতা বিউটিকে খেতেই হলো। অফিসে উপস্থিত থাকতে হবে 10টায়, 9:45 এখানেই। একটা ব্রেড নিয়ে খেলো, পানি খেয়ে উঠে পড়ল। কিন্তু সন্দীপ তার টেনে ধরল তাকে, আবার বসিয়ে দিয়ে বলল, পুরো খাবার খাবে তুমি, শরীর অনেক দুর্বল এখনও। কোনো বারণ শুনছি না, কথা না শুনলে মাকে ডাকবো। ওফো ভাবি, তুমি এবারে আমায় ক্ষমা দাও, আর খেতে পারবো না প্লিজ। বস অফিসে ঢুকতেই পানিশমেন্ট নিয়ে দিবেন, হয়তো কান ধরে উঠবসও করাবেন। এত বড় একটা মেয়ে যদি অফিসে গিয়ে কান ধরে উঠবস করে, কি বিছিয়ে দেখাবে বলো তো? সন্দীপ তার শব্দ করে হেসে পাশে বসলো। বিউটির খাওয়ার সময় একটুও নড়ল না। বিউটির পুরো খাবার খাওয়া হলে বিশ্ব জয় করা হাসি হাসলো সন্দীপ্তা। আসার সময় টিফিন ক্যারিয়ার ধরিয়ে দিল বিউটির হাতে। অফিসে ঢুকতেই চোখ পড়ল রিমির উপর। মেয়েটা আজও নাক ছিটকালো, যার মানে এই যে আজও একই জামা। বিউটি মনে মনে ভাবলো, আরে গর্ধব মেয়ে, একটা ড্রেস কতদিন পরা যায়? এটা তো পুরনো হয় নাকি? আমার ড্রেসে কখনো নোংরা লেগেছে? একই কালারের ড্রেস পরি, তাই বলে তো এইটা না আমার একটাই ড্রেস। আশ্চর্য! মারিয়াম আগায় এসেছে, সেই একমাত্র যে কিনা লেট করে এসেছে অফিসে। মারিয়ামের সঙ্গে তেমন কথা বলতে পারল না বিউটি। মিনহাজ তাকে ডেকে পাঠিয়েছে। মিনহাজের পুরো নজর বিউটিতে আবদ্ধ। যখন থেকে সে শুনেছে বিউটির বিয়ে ঠিক হয়ে গেছে, তখন থেকে সে অস্থিরতায় বিমূঢ় হয়ে গেছে।
এক দণ্ড শান্তি পাচ্ছে না। এত অশান্তির কারণ কি সে এখনও আন্দাজ করতে পারল না। আচ্ছা, বিউটি খুশি তো বিয়েতে? বিউটি এই বিয়েতে কতটা খুশি এটা জানা জরুরি। বিউটি তার ডেস্কের উপর হ্যান্ডব্যাগটা রেখে হ্যান্ড রাফ করলো, তারপর ধীর পায়ে এগিয়ে গেল। ক্যাবিনের কাচের দরজার উপর লাল রঙের লেখা পুল, মানে টানুন। বিউটি দরজা টেনে ভিতরে প্রবেশ করতেই মিনহাজ বলে উঠল, ওখানেই দাঁড়িয়ে পড়ুন। 7 দিন আপনি অ্যাবসেন্ট ছিলেন, আর আজ পুরো 15 মিনিটস লেট। এর জন্য একটা শাস্তি অবশ্যই আপনার পাওনা থাকে। বিউটি ক্ষীণ ঘাবড়ে গেল। অল্প ভয় পেলেও সাহস জুগিয়ে বেশ চড়া কণ্ঠে বলল, আশ্চর্য স্যার, আমার হাই ফিভার ছিল, তাই 7 দিন আসতে পারিনি। আপনি জেনেও শাস্তির কথা বলছেন কিভাবে? আমি মেল করে ছুটি চেয়েছিলাম, আপনি সেটা মঞ্জুর করেছেন। আশ্চর্য, এরপরও শাস্তি পেতে হবে? ওকে, বলুন কি শাস্তি পেতে হবে আমাকে? আপনার শাস্তি আপনার আমাকে বিয়ে করতে হবে। আশ্চর্য, শাস্তি হিসেবে বিয়ে মানে? বিউটি আকাশ থেকে পড়ল যেন। এসব কি বলছে মিনহাজ? চোখ ঝুলে পড়ার উপক্রম। মিনহাজ যখন বুঝলো সে ভুল জায়গায় ভুল কথা বলেছে, তখন সে বিষম খেল। সম্বিত ফিরে পেতেই তড়িঘড়ি করে বলল, জোকস এ পার্ট মিস বিউটি। আপনার শাস্তিটা অন্য কিছু। আপনাকে আমার মুখের দিকে তাকিয়ে অ্যাপোলোজাইজ করতে হবে। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, এক্ষুনি বলতে হবে, বুঝেছেন? জি স্যার। সো লুক অ্যাট মি অ্যান্ড অ্যাপোলজিস। বিউটি তাকালো না, গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। বিউটি তাকাচ্ছে না দেখে মিনহাজ ক্ষুব্ধ হয়ে বলল, মিস বিউটি, আই কমান্ড ইউ, লুক অ্যাট মি অ্যান্ড অ্যাপোলজিস, কুইক। মিনহাজের ধমকে মৃদু কেঁপে উঠল বিউটি। সঙ্গে সঙ্গে মাথায় দপদপ করে রাগ উঠে গেল। সে তো একবারও তাকালোই না, বরং মিনহাজের কেবিন থেকে দরজা টেনে বেরিয়ে গেল। মিনহাজ স্থির হয়ে তাকিয়ে রইল। বিউটি তার আদেশ অমান্য করেছে, সে ভাবতেই পারছে না। সে কি দেখতে খুবই বাজে? তাহলে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে রইল, বিউটি কেন তাকে দেখে না? সে কি বিউটির অযোগ্য, নাকি সত্যি সে খুবই কুৎসিত দেখতে, সেজন্য বিউটি তার দিকে তাকাতে পারে না বা চায় না? বিউটি গজগজ করতে করতে নিজের ডেস্কে বসলো। মারিয়াম সবটা লক্ষ্য করলেও নিজের কাজ ছেড়ে উঠল না। আশ্চর্য, মগের মুলুক নাকি? আদেশ করলেই তাকাতে হবে? এটা কি এই অফিসের নতুন রুলস নাকি, যে মুখের দিকে তাকিয়েই ক্ষমা চাইতে হবে? সে ছুটির আবেদন করে ছুটি পেয়েছিল, তবে এটা ভুল হলো কীভাবে? যেহেতু সে ভুল করেনি, সেহেতু ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। ভুল হলে না হয় সে ভেবে দেখতো, মুখের দিকে না তাকালেও ক্ষমা চাইতো সে। হঠাৎই রিমি বিউটির ডেস্কের সামনে এসে টক টক করে শব্দ করল। অত্যন্ত বিরক্ত মুখ করে বলল, মিনহাজ স্যারের থেকে দূরে থাকো, ওকে? তোমার মতো গন্ধওয়ালা মেয়ের দিকে মিনহাজ স্যার ফিরেও তাকাবেন না। ওনার রুচি এতটাও খারাপ না। ইট বি বেটার ফর ইউ ইফ ইউ কিপ ইউর ডিস্টেন্স ফ্রম হিম। তোমার কি মনে হয় আমার এত ফালতু সময় আছে? হ্যাঁ, এমনভাবে বলছো যেন মিনহাজের উপর তোমার নজর নেই। তোমাকে নিয়ে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই। শুধু মিনহাজের থেকে দূরে থাকো, লাস্ট ওয়ার্নিং দিলাম। ওকে হাত করার চেষ্টা করো না। বিউটি মুচকি হাসলো, কাষ্ঠ হেসে বলল, তোমার মিনহাজ? ও ওয়াও! তা স্যার কি তোমাকে ঘুরেও দেখেছি কোনোদিন? হাত করার কথা বললে না? হাত করাটা বোধহয় তুমি আমার থেকে বেটার পারো। তুমি একটু বেশি বলছো না? আমাকে হিউমিলিয়েট করছো তুমি? আমি তোমার থেকে 1000 গুণে সুন্দরী। তোমার মতো 28 বছরের বুড়ি না আমি। তোমার সাহস হয় কি করে আমাকে অনার করার? ন্যূনতম ভদ্রতা নেই তোমার মধ্যে? আশ্চর্য! আমি বয়সে তোমার থেকে বড় এবং তোমার থেকে আমার যোগ্যতাও বেশি। নিজের মতো সবাইকে ভেবে বোকামি করছো কেন? তোমার মতো হ্যাংলে নাকি আমি? স্যার আসলেই ড্যাব ড্যাব করে তুমি তাকিয়ে থাকো, আমি না। খবরদার আমার কাছে এসে এইসব বলবা না। এটা আমার কাজের জায়গা, তাই কাজের ক্ষেত্রে আমার স্যারের কেবিনে যেতে হতেই পারি। তুমি আমাকে এইসব বলে যাবে আর আমি সবটা মেনে নেব নাকি? আর আমি 1000 বার যাব, আসবো, তোমাকে কৈফিয়ত দিব ভাবলে কেন? আশ্চর্য মেয়ে তুমি। এই দুর্গন্ধি মেয়ে, বেশি বাড়াবাড়ি রকমের কথা বলো না। এর ফল ভালো হবে না। তুমি জানো না আমি কি করতে পারি স্যারের জন্য। স্যারকে বলবো তুমি আমায় ডিস্টার্ব করছো? রাগে রিমি হিসিয়ে চলে গেল। বিউটি হাসলো, অন্যদিকে ফোকাস না করে কাজে মন দিল। যথাসময় অফিস থেকে বের হলো সে আর মারিয়াম। মারিয়াম টিস্যু এগিয়ে দিল বিউটির দিকে।
বিউটি ঘেমে গেছে। বিউটি, ওই রিমিটা আবার কি বলেছিল রে তোকে? মিনহাস স্যারের থেকে দূরে থাকতে বলল। আমি কি কখনোই কাছে গিয়েছি নাকি দূরে থাকবো? গর্ধবটা সবসময় বোকা বোকা কথা বলে। আশ্চর্য। যা যা কথা হয়েছিল তার সবটাই বলল বিউটি। মারিয়াম সব কিছু শুনে রেগে গেল, ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, ওই রিমির একটা শিক্ষা হওয়া দরকার। এত স্টাফ এমপ্লয় থাকতে তোর সঙ্গে ওর এত কিসের রেষারেষি? পাক্কা ধরিবাজ মেয়ে, হিংসুটে কুচুটে বুড়ি। একবার তোর ড্রেস, একবার তোকে গন্ধওয়ালি বলেছে, এখন আবার তোর ইমেজ খারাপ করতে চাইছে। কি চাইছে ওই মেয়ে? জানি না। রিকশায় যেতে যেতে আরও কথা হলো তাদের মধ্যে। মারিয়াম তার বাড়িতে নেমে গেল। বিউটির বাড়ি আরও কিছুটা সামনে। আচানক সে কল্পনা করলো সুপ্রিয় তার দিকে এগিয়ে আসছে। চলন্ত রিকশায় ঝাঁপিয়ে উঠে তার পাশে বসলো। বিউটি খুশিতে চমৎকার করে হাসলো, হেসে বলল, দিন দিন এত ইয়াং হচ্ছ কিভাবে সুপ্রিয় ভাই? তোমার রূপের রহস্য কি? বলবো না কি রহস্য। তোর বয়স যে 28 পেরোবে সেটা তোকে দেখলে বোঝা যায়। 18 বছরের তরুণী লাগে তোকে। সুপ্রিয় ভাই, আপনি নামক সুখ আমার কাছে ধরা দেয় না কেন? আপনার অস্তিত্ব কল্পনা ছাড়া বাস্তবে পাই না। আপনি কি আমার স্মৃতির পাতায় এইভাবেই কল্পনা হয়েই রবেন? যেখানে কল্পনা থেকে বেরোলেই সেই স্মৃতি মুছে যায়, তার অস্তিত্ব থাকে না, সেখানে স্মৃতি ভোলাতে এলে কষ্ট ছাড়া আর কিছু চোখে পড়বে না। স্মৃতি সুখের রাখবি, অসুখের না। আমি ভালোবেসে এত এত অপেক্ষা করতে পারলি আর একটু অপেক্ষা করতে পারবি না? হাঁপিয়ে গেলে হবে? বাড়ি থেকে বিয়ের জন্য বেশি জোর করছে। আমি না হয় বাড়িতে সামলে নেব। যদি তোমার কাউকে ভালো লাগে তখন আমার কি হবে? তোর মনে হয় আমি অন্য কারো হব? আশ্চর্য, মনে না হবার কি আছে? অবশ্য কোনো মেয়ের দিকে তাকালে তোমার আস্ত রাখবো না। তোমার চোখ তুলে কুকুরদের দিয়ে খাওয়াই দেব। অন্য মেয়ে দেখার স্বাদ খুঁচিয়ে দিব। তবে যে তোকে সবাই অন্তরের বউ বলবে রে। বলুকে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিউটি মস্ত এই কল্পনা থেকে বেরিয়ে এলো রিকশাওয়ালার ডাকে। ও বিউটি আফা, কই হারায় গেছেন? নামেন, আয়সা পড়ছি। বিউটি হকচকালো, পাশের ফাঁকা সিটের দিকে তাকিয়ে রইল কতক্ষণ। নিজেকে সামলে রিক্সা ভাড়া মিটিয়ে নেমে পড়ল। এই রিক্সাটা সকাল বিকেল তার জন্য ঠিক করা। রোজ সঠিক সময় অফিসে নামিয়ে দিয়ে আসে এবং সেখান থেকে নিয়ে আসে। গেট খুলে ভিতরে যেতে যেতে বিউটি বিড়বিড় করে বলল, আর কত আমায় এইভাবে ধোকা দিবেন শুভ্র ভাই? আপনি কি তবে বাস্তবে কখনোই ধরা দিবেন না? এভাবেই কল্পনায় এসে কল্পনাতেই হারিয়ে যাবেন? বিউটি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গাঢ় হয়ে শুয়ে পড়ল। তার যখন ঘুম ভাঙল, দেখলো তার ফোনে অনেকগুলো মিসড কল। আননোন নাম্বার দেখে ফোন রেখে দিল। যার দরকার হবে সে নিজেই কল করবে। শাহানা বেগম রুমে এসে 10 বারের উপর চেক করে গেছেন বিউটি উঠেছে কিনা। বিউটিকে বিছানার উপর মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তিনি এগিয়ে এলেন। মাথায় স্নেহের হাত রেখে বললেন, খারাপ লাগছে মা? মাথা ব্যথা করছে? আম্মু, কড়া করে 1 কাপ কফি দাও তো। কফি খাবি কি রে? ভাত খাবি? খাসনি এখনো, সে খেয়াল আছে? এখন ভাত না মা, দাও না 1 কাপ কফি প্লিজ। না, হবে না। ভাত এনেছি। নিজ হাতে না খেতে চাইলে আমাকেই তো হাত লাগাতে হবে। ধামড়ি মেয়েকে খাওয়াবো আর কি। এত বড় হয়ে গেলি অথচ মায়ের কথার কোনো রকম কর্ণপাতই করিস না। আশ্চর্য, তোমার সব কথাই তো শুনি আম্মু। হ্যাঁ, কথা শুনে উল্টে পাল্টে দাও। কোনো কথাই শুনিস না আমার। আশ্চর্য মা, কোনো কথা শুনি না, বলো দেখি। আমার চাইতে তুই ভালো জানিস। আচ্ছা শোন, সায়ন তোকে ফোন দিয়েছিল, তুই নাকি একবারও তুলিসনি। ছেলেটা তোকে না পেয়ে তোর ভাই লিপনকে ফোন করে বলেছে। লিপন আমাকে জানালো সায়রের কল ধরিস। কল ধরতে পারবো না আম্মু। যাকে বিয়েই করবো না তার সঙ্গে এত কথা বলাটা কি সমীচীন? না পারলেও বিয়েটা হবে। এখন যা খুশি করে নে। এই বিয়েটা কোনোভাবেই আটকাবে না। তোর কোনো অজুহাত আমরা কেউই শুনছি না।